চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো ওয়েব বলতে কি বোঝায়? সহজ কথায় ওয়েব হলো ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত একটি ডিজিটাল তথ্য ভাণ্ডার আর কি। এটি মূলত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে WWE। তো ইন্টারনেট হলো বিশাল একটি কম্পিউটার নেটওয়ার্ক, আর এই নেটওয়ার্কের ভেতরে তথ্য, ছবি, অডিও ও ভিডিও আদান প্রদান এবং প্রদর্শন করার প্ল্যাটফর্ম বা মাধ্যমটি হলো ওয়েব। ওয়েব সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য সেগুলো হচ্ছে যেমন ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন যেটা। তো ওয়েব পেজ বলতে কি বোঝায়? ওয়েব ব্রাউজারে প্রদর্শনযোগ্য প্রতিটি তথ্যবহুল পাতাই হলো ওয়েব পেজ। আর ওয়েবসাইট কি? এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হলো ওয়েবসাইট, যা একটি নির্দিষ্ট ঠিকানার মানে ইউআরএল অধীনে ইন্টারনেটে সংরক্ষিত থাকে আর কি। আর ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার হচ্ছে দেখার জন্য বিশেষ কিছু সফটওয়্যার বা অ্যাপ প্রয়োজন হয়, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট ইজ। এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। আর সার্চ ইঞ্জিন কি? ইন্টারনেটে কোনো তথ্য খোঁজার জন্য আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি, যেমন গুগল, বিং ইত্যাদি। তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো ইন্টারনেট এবং ওয়েবের মধ্যে মূল পার্থক্য হলো ইন্টারনেট হলো হার্ডওয়্যার, কেবল ও রাউটারের বিশাল নেটওয়ার্ক, আর এই নেটওয়ার্ক ব্যবহার করে আমরা যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করি বা তথ্য দেখি, সেটাই হচ্ছে ওয়েব। তো এরপর আছে আমাদের এইচটিএমএল। এইচটিএমএল কি? এইচটিএমএল হলো একটি কম্পিউটারের ভাষা, যা দিয়ে ওয়েবসাইটের কাঠামো বা কঙ্কাল তৈরি করা হয়। আমাদের শরীরে যেভাবে কঙ্কাল থাকে না, আমাদের শরীরটার ধরে রাখছে তো এই কঙ্কালটা। তো এই এইচটিএমএল হলো কম্পিউটার ওয়েবসাইটের কাঠামো বা কঙ্কাল। তো এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর কি। তো এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো এটি কিছু কোড বা ট্যাগের মাধ্যমে ব্রাউজারকে নির্দেশ দেয় যে একটি ওয়েব পেজের কোথায় বসবে আর কি। তো এইচটিএমএল এর মূল কাজগুলো কাঠামো তৈরি করা, লেখা প্রদর্শন করা, মিডিয়া যুক্তকরণ, লিঙ্ক তৈরি, ফর্ম তৈরি এবং তালিকা তৈরি। হ্যাঁ, তো কাঠামো তৈরি এটি একটি ওয়েবসাইটের মূল ভিত্তি বা লেআউট তৈরি করে আর কি। আর লেখা প্রদর্শন হচ্ছে ওয়েব পেজে সাধারণত লেখা, শিরোনাম মানে হেডলাইন যেটা আর কি, বা হেডলিংস, এবং অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ মানে সাজাতে সাহায্য করে আর কি। ঠিক আছে। আর মিডিয়া যুক্তকরণ পেজের ভেতরে ছবি, অডিও এবং ভিডিও প্রদর্শন করার সুযোগ দেয়। আর এটা হচ্ছে লিঙ্ক তৈরি কী রকমের? যে এক পেজের সাথে অন্য পেজের সংযোগ বা হাইপার লিঙ্ক তৈরি করে। যেমন আমাদের খাতাপত্রে দেখি না, একটা পেজের সাথে আর একটা পেজ লাগানো থাকে, এরকম আর কি। হ্যাঁ, তো আর ফর্ম তৈরি ব্যবহারকারীর নাম, ইমেইল বা পাসওয়ার্ড লেখার জন্য ইনপুট বক্স ও বাটন তৈরি করে। তারপর আছে তালিকা তৈরি বলতে যে কোনো তথ্যের বুলেট পয়েন্ট বা নাম্বারিং তালিকা তৈরি করতে এটি ব্যবহৃত হয় আর কি। একটি সহজ উদাহরণ দিয়ে বলা যায় যে যে বোঝার জন্য, যে একটা বাড়ি তৈরির কথা ভাবা যাক আর কি। ধরো একটা বাড়ি তৈরি করব আমরা, তো এখানে এইচটিএমএল লাগবে, সিএসএস লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। হ্যাঁ, যেমন এইচটিএমএল যে বাড়ির ইটের দেয়াল এবং ভেতরের মূল কাঠামো। ঠিক আছে, পিলারগুলি, যে বাড়ির ইটের দেয়াল এবং ভেতরের মূল কাঠামো মানে স্ট্রাকচার যেটা। আর সিএসএস মানে হচ্ছে বাড়ির ভেতরের রং, ডিজাইন এবং সাজসজ্জা মানে স্টাইলিং। আর জাভাস্ক্রিপ্ট মানে যে বাড়ির ফ্যান, লাইট এবং অন্যান্য ইলেকট্রনিক্সের জিনিসের কার্যকারিতা মানে ফাংশনালিটি। ঠিক আছে, এরকম আর কি। এত আমরা নিচের দিক আগাই, যে এখানে কি লেখা আছে, যে ইন্টারনেটের মাধ্যমে এখন পুরো পৃথিবী সংযুক্ত হচ্ছে। একটা হাতের ছবি দেওয়া, আর চারপাশে অনেকগুলো ইলেকট্রনিক্সের ডিভাইস আর কি। তো আমরা সবাই জানি যে ইন্টারনেট ব্যবহার করে ইমেইল, ফাইল শেয়ারিং, ভয়েস কলিং, এরকম বিভিন্ন তথ্য ও সেবা আদান প্রদান করা যায়। তো এদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য বহুল ব্যবহৃত একটি মডেল হচ্ছে ওয়েব। তো ওয়েব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWE। এর সংক্ষিপ্ত রূপ আর কি। তো ওয়েবের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে দুটি যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়। তো বর্তমানে ওয়েবকে আমরা বলতে পারি
যে তথ্য ভাণ্ডার, যেখানে অনেক তথ্য রিসোর্স ওয়েব ডকুমেন্ট আকারে কি সঞ্চিত আছে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ওয়েবের নানা ধরনের তথ্যের উপর পুরোপুরি কি নির্ভরশীল হয়ে গেছি। তো এই অধ্যায়ে কিভাবে একটি কার্যকর ওয়েবসাইট তৈরি করা যায় সেটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে আর কি। এই অধ্যায় শিক্ষার্থীরা শিখবে কি, যে ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবে, তো HTML এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, এবং ব্যবহারিক হিসেবে কী থাকবে, যে HTML ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করতে পারবে বা তুই পারবি আর কি। আর ওয়েবসাইট কি পাবলিশও করতে পারবে, যে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে শেখার বিষয়। এখন হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা, যে ওয়েব ডিজাইনটা আসলে কী সেটা সম্পর্কে আমরা ধারণা নেব। যে কম্পিউটার ইতিহাসের প্রথম যুগে বড় বড় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেমন প্রতিরক্ষা বা সেনাবাহিনীর কাছেই শুধু কম্পিউটার ছিল। তো এই কম্পিউটারগুলো প্রচুর পরিমাণে হিসাব নিকাশ করা, গবেষণালব্ধ তথ্য যাচাই বাছাই, সংগ্রহ ও সংরক্ষণ করার কাজেই তখন ব্যবহৃত হতো। তো অচিরেই এক কম্পিউটারকে অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধ হয় এবং ধাপে ধাপে ইন্টারনেট ব্যবস্থা তৈরি হয়। সেই সঙ্গে বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা ফাইল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কি স্থানান্তরের চাহিদা তৈরি হয়। তো এই চাহিদা থেকে টিম টিম বার্নার্স-লি নামে এক বিজ্ঞানী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWE, তো এই জিনিসটা কি, সে হচ্ছে বা সংক্ষেপে ওয়েব তৈরি করেন আর কি। ঠিক আছে, তো তিনি তখন সুইজারল্যান্ডের CERN নামক একটি গবেষণাগারে কি কর্মরত ছিল আর কি, চাকরি করত। তো 1989 সালে তিনি এমন একটি ওয়েবের ধারণার প্রস্তাব করেন যার মাধ্যমে আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কি বিভিন্ন ডকুমেন্ট পাঠানো যাবে। তো টিমের ধারণা ছিল যে ওয়েবের মাধ্যমে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যেন তাদের নিজ নিজ দেশে বসেই CERN এর কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। তিনি প্রস্তাব করেন যে একবারে শত শত পৃষ্ঠার ডকুমেন্ট ফাইল ডাউনলোড করার ব্যবস্থা না করে সব পৃষ্ঠা আলাদাভাবেই কি যেন ইন্টারনেট থেকে সংগ্রহ করার ব্যবস্থা করা যায়। তাতে করে এক একটি পৃষ্ঠার অন্যান্য দরকারি পৃষ্ঠার লিঙ্ক দেওয়া যাবে। যার যেসব পৃষ্ঠা দরকার হবে তারা শুধু সেই সমস্ত পৃষ্ঠাই কি ডাউনলোড করবে। তিনি ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম দেন কি হাইপার টেক্সট। তো এই হাইপার টেক্সটগুলো খুঁজে পাওয়া যাবে বিভিন্ন নেটওয়ার্ক ঠিকানায়, যার নাম হবে কি হাইপার লিঙ্ক। লিখিত তথ্যের বাইরে ছবি, অডিও, ভিডিও জাতীয় তথ্যকে বলা হবে কি হাইপার মিডিয়া। তাহলে একটা বললাম হাইপার টেক্সট, আর একটা বললাম কি হাইপার মিডিয়া। তো টিম চিন্তা করেন যে এমন একটি উপায় করতে হবে যেন লিঙ্কগুলো কি মাউস দিয়ে ক্লিক করেই ব্যবহারকারীরা সেই হাইপার লিঙ্ক থেকে হাইপার টেক্সট পেতে পারেন। তো 1990 সালে তিনি তার সহকর্মীদের সহায়তায় তার ধারণাটিকে আরও সুগঠিত রূপ দিয়ে পুনরায় প্রস্তাব করেন আর কি। তো ওয়েবের এই তথ্যগুলো অন্য কম্পিউটারে দেখার জন্য তিনি একটি সফটওয়্যারও তৈরি করেন, যা হচ্ছে কি একটি ওয়েব ব্রাউজার। এই মূল ধারণার উপরই তৈরি হয়েছে আজকের ওয়েব। তো বর্তমানে ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলো নিজের কম্পিউটার থেকে ব্রাউজ করার জন্য আমরা সাধারণত বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারগুলোকে বলা হয় কি ওয়েব ব্রাউজার। ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন ব্রাউজার রয়েছে, যেমন মজিলা ফায়ারফক্স আর কি, গুগল ক্রোম, সাফারি, ওপেরা, মাইক্রোসফট এজ ইত্যাদি। ঠিক আছে না, আইপি অ্যাড্রেস কি, যে ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি যন্ত্র যেমন কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি কি যে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য একটা বিশেষ নম্বর ব্যবহার করা হয়, যাকে বলা হয় কি আইপি অ্যাড্রেস। পরীক্ষা দিতে পারে যে আইপি অ্যাড্রেস কাকে বলে। তো আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে একটি কি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। এক কথা আমাদের যেমন একটা ঠিকানা আছে না, নাম, এই নাম, হ্যাঁ, তো ওদের একটা ঠিকানা আছে। আমরা মানুষ, মোবাইল, কম্পিউটার, এগুলো তো মানুষ যেরকমের নাম একটা বোঝায়, তো ওই রকম আর। কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস কি আমাদের নাম। ঠিক আছে, যে আমার নাম লিয়াকত, তোর নাম মারুফ, অমুকের নাম এটা ওটা আর কি। এরপরে একসময় ওয়েবসাইটগুলো ছিল কি স্ট্যাটিক, অর্থাৎ সেখানে বিভিন্ন তথ্য রাখা হতো এবং ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেই তথ্য দেখতে পেতেন।
কিন্তু বর্তমানের বেশিরভাগ ওয়েবসাইট আর স্ট্যাটিক ওয়েবসাইট নয়, এবং বরং কি এটা ডায়নামিক ওয়েবসাইটে, যেখানে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন ইনপুট দেন আর সেই ইনপুট অনুসারে কি বিভিন্ন আউটপুট তৈরি হয়। এজন্য এগুলোকে ওয়েব অ্যাপ্লিকেশনও বলা হয় আর কি। তো এরকম ওয়েব অ্যাপ্লিকেশনে কিছু উদাহরণ যেমন google.com, সার্ভিসেস NIDW.gov.bd এবং passport.gov.bd ইত্যাদি এগুলো। তো একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে, একটা থাকে সার্ভার আর একটা থাকে হচ্ছে ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট দিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায়, যাকে বলা হয় কি রিকোয়েস্ট। সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স পাঠায়। যেমন একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্রাউজারে বিভিন্ন তথ্য লিখে ব্যবহারকারী একটি বাটনে ক্লিক করেন, তখন সেই ডেটা সার্ভারের কাছে যায় এবং সার্ভার ডেটা পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো সমস্যা না পায়, যেমন ইতিমধ্যে এই নামে অ্যাকাউন্ট তৈরি করা আছে, তখন সার্ভার ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি করে এবং ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায় আর কি। আবার কোনো কারণে অ্যাকাউন্ট তৈরি করা না গেলেও ক্লায়েন্টের কাছে কি রেসপন্স পাঠায়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি সার্ভার, আর এই হলো ইন্টারনেট, এটা ল্যাপটপে গেল, মোবাইলে গেল, ডেস্কটপে গেল আর কি, এই সার্ভার থেকে আর কি ইন্টারনেট। তো ইন্টারনেট সংযুক্ত সার্ভার ও ক্লায়েন্ট আর কি। ক্লায়েন্ট হচ্ছে এই পাশে যেগুলো আমরা ব্যবহার করি এরা, আর এর হচ্ছে কি সার্ভার। সার্ভার হচ্ছে আমাদের কাছে পাঠায় আর কি। তো সার্ভারে যে সফটওয়্যার চলে সেটি সাধারণত একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা হয়। এসব কাজের জন্য কি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা PHP, পাইথন, জাভা, রুবি ইত্যাদি। এই সার্ভার হচ্ছে কি বিভিন্ন দেশে বসানো আর কি, এক একটা দেশে না, যে দেশে হচ্ছে যেগুলো আছে আর কি, জাভা, রুবি ইত্যাদি। তো ব্রাউজারে যে ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে সেখানে ব্যবহার করা হয় HTML ও CSS। আমরা পূর্বে আলোচনা করেছি। তো HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পরীক্ষা আসবে HTML কি, পূর্ণরূপ কি, MCQতেও দেবে। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং একে মার্কআপ ভাষা বলা যায়। এর কাজ হচ্ছে কোনো তথ্য ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করা। তো এখানে এসব কি ট্যাগ ব্যবহার করা হয়, তো ব্রাউজার সেগুলো বুঝতে পারে এবং সে অনুযায়ী কি ওয়েবসাইটে ডেটা প্রদর্শন করে। শুধু HTML এর ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা গেলেও ওয়েবসাইটকে আরও আকর্ষণীয় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় CSS, যার পূর্ণরূপ হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিট। আধুনিক সব ওয়েবসাইটে HTML এর সঙ্গে CSS, তাহলে এই সি AS তাহলে CSS মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষা দিতে পারে। CSS কি বা CSS এর পূর্ণরূপ কি। তো ডায়নামিক ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবসময় যে সার্ভারের কাছে ডেটা পাঠাতে হবে এমনটি নয়, বরং অনেক কাজ ক্লায়েন্ট অংশেই কি করে ফেলা সম্ভব। এজন্য ওয়েবসাইটের ক্লায়েন্ট অংশে প্রোগ্রামিং করা যায়। এই কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। তো এরপর কি আছে, এরপর আছে ওয়েবসাইটের কাঠামো, স্ট্রাকচার আর কি। তো কীভাবে হচ্ছে পিলারগুলো দাঁড় করানো যায়। তো একটি ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ থাকে। সাধারণত একেবারে প্রথম যে পৃষ্ঠা থাকে তাকে ওয়েবসাইটের কি হোম পেজ বলে। প্রথম পৃষ্ঠাটা হোম পেজ বলে, মাথায় রাখতে হবে। এছাড়া ওয়েবসাইটের ধরন অনুযায়ী ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, যেমন অডিও থাকে, ভিডিও থাকে, শেয়ারিং ওয়েবসাইট। এক একটি অডিও ভিডিওর জন্য কি এক একটি পেজ থাকতে পারে, এগুলোকে ওয়েবসাইটের মধ্যে থাকে। আবার এক একজন ব্যবহারকারীর নিজস্ব এক একটি পেজ থাকতে পারে। আবার ব্লগ জাতীয় ওয়েবসাইটের প্রতিটি ব্লগ পোস্টের জন্য এক একটি পেজ থাকতে পারে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটের কিছু প্রচলিত পেজ থাকে, যেমন কন্ট্যাক্ট আস, বিভিন্ন যে পড়াশোনা যেমন কোচিং সব অনলাইনে করানোর জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে, ওখানে ঢুকে হচ্ছে বিকাশ টাকা দিয়ে হচ্ছে ওই ওয়েবসাইটের ইয়েগুলো কিনতে হয়, প্যাকেজগুলো। তো অ্যাবাউট আস আমাদের সম্পর্কে, মানে তোমাদের তার সম্পর্কে জানতে হলে তোমরা অ্যাবাউট আস ক্লিক করবা। তারপর ফ্রিকোয়েন্টলি বা আস্ক কোশ্চেন FAQ এরকমের থাকে। ওয়েবসাইট ঢুকলেই দেখবে যে অনেক কিছু থাকে, এবং জিজ্ঞাসা বা প্রশ্ন ইত্যাদি। ঠিক আছে, তো এইগুলো কি ওয়েবসাইটের কাঠামো আর কি। এরপর কি আছে HTML এর মৌলিক বিষয়সমূহ কি, HTML এর মৌলিক বিষয় আর কি। তো এই অধ্যায়ে
4.2 পার্ট অংশটুকু পুরোপুরি ব্যবহারিক। প্রোগ্রামিং করার ব্যবস্থা আছে কম্পিউটার কিংবা স্মার্টফোনে, শুধু সেরকম পরিবেশের পরের অংশটুকু শিক্ষার্থীদের জন্য অর্থপূর্ণ বলে বিবেচিত হবে। এটা ফোনে বসেই করা যাবে আর কি। হ্যাঁ, তো HTML নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে একটি ফাইল তৈরি করতে হবে, যে কোনো নাম দিলেই চলবে। তো এক্সটেনশন হবে কি .html, যেমন মাই পেজ .html, মানে আমার পেজের আমি নাম দিব যে কোনো নাম, ধর লিয়াকট .html। তো এখন এই ফাইলের মধ্যে HTML কোড লিখতে হবে। তো এই কোড নাম্বার কি, তো ফাইলটি ব্রাউজ দিয়ে খোলা হলো, তাহলে একটি ফাঁকা পেজ দেখা যাবে, কারণ ফাইলটিতে এখনও কিছু লেখা হয়নি। তো HTML ফাইল এডিট করার জন্য যে কোনো একটি টেক্সট এডিটর ব্যবহার করলেই চলবে, যেমন কি নোটপ্যাড এবং সাবলাইম টেক্সট ইত্যাদি আর কি। তো HTML এর উপাদান কি, এখন HTML এর উপাদান সম্পর্কে জানতে হবে, যে এই বইয়ে সাধারণত কী কী অংশ থাকে সেগুলো হচ্ছে বিবেচনা করা যায়। তো বইয়ের একাধিক খণ্ড থাকতে পারে আর কি। হ্যাঁ, একটা বইকে একাধিক খণ্ড থাকে না, পার্ট, যে বাংলা ব্যাকরণ 1, বাংলা ব্যাকরণ 2, বাংলা ব্যাকরণ 3, এরকম পার্ট থাকে না অনেক বই। বইয়ের একাধিক খণ্ড থাকতে পারে। তো একটি খণ্ডে একাধিক কি অধ্যায় থাকে। তো প্রতিটি অধ্যায়ের আবার শিরোনাম বা হেডিংও থাকে, সাব হেডিং থাকে, হ্যাঁ, অনুচ্ছেদ বা কি বলে প্যারাগ্রাফ থাকতে পারে। এছাড়া বইয়ে বিভিন্ন ছবির ক্যাপশন, সারণী বা টেবিল ইত্যাদি কি অংশ থাকতে পারে। তেমনি একটি HTML পেজেও বিভিন্ন অংশ বা উপাদান থাকে। তো এই উপাদানগুলোকে বলা হয় কি HTML বা HTML এলিমেন্টস। HTML এর এলিমেন্টস লেখার জন্য ব্যবহার করা হয় কি ট্যাগ। এখন ট্যাগকে অনেকটা ব্র্যাকেট বা বন্ধনীর সঙ্গে তুলনা করা যেতে পারে। ট্যাগ মানে কি, ওই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, বিভিন্ন আমরা দেখবো আর কি, তারপরে বন্ধনী, ছোট বড়, এগুলি আর কি। ট্যাগকে অনেকটা ব্র্যাকেট বা বন্ধনীর সঙ্গে তুলনা করা যেতে পারে। সাধারণত এলিমেন্টের শুরু বোঝাতে একটি ওপেনিং ট্যাগ এবং শেষ বোঝাতে কি একটি ক্লোজিং ট্যাগ, এই দুইটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। একটা হচ্ছে ওপেনিং, হ্যাঁ, আর একটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ দুই ট্যাগের মধ্যবর্তী কন্টেন্ট বা ক্লোজিং ট্যাগ মিলে যা হয় তাই একটি কি এলিমেন্ট। তবে কিছু ট্যাগ আছে যাদের মধ্যে কোনো কন্টেন্ট থাকে না, তাই এদের ট্যাগও থাকে না। এদেরকে বলা হয় কি এমটি, মানে খালি ট্যাগ আর কি। তো ওপেনিং ও ক্লোজিং ট্যাগের গঠন করা হয় এরকমের। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে একটু মুখস্থ করতে হবে, যে এই যে ট্যাগ নেম, এখন এটা হচ্ছে এই যে এই দিকে ইয়ে দিয়ে দিচ্ছে, এই দিকে ইয়ে দিয়ে মাঝখানে কি ট্যাগ ইকুয়াল কি ওই নেম, যে কোনো একটা নেম দিতে হবে, যে লিয়াকত। হ্যাঁ, এবং হচ্ছে আবার তোর এই চিহ্ন দিয়ে কি প্লাস চিহ্ন দিয়ে ট্যাগ, নিচে হচ্ছে হাইপেন, তারপর নেম, তারপর আবার ট্যাগ। তো এই দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে ট্যাগের নাম লিখলে হয় কি ওপেনিং ট্যাগ। আর ক্লোজিং ট্যাগ হয় কী রকমের, ক্লোজিং ট্যাগ হচ্ছে এই যে এই চিহ্নটা দিয়ে। হ্যাঁ, অর্থাৎ ট্যাগের নামের আগে একটি অতিরিক্ত ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন, এই যে স্ল্যাশ চিহ্ন আর কি, ফরওয়ার্ড যেটা এইটা, হ্যাঁ, দেওয়া হয় ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভেতরে লেখা। তো ট্যাগের নাম কি একই হতে হবে। তো নিচে একটি HTML কোড দেখানো হলো, যে এভাবে কি এই যে ডকুমেন্ট টাইপ HTML, তারপরে কি HTML, তারপর বডি, হ্যালো ওয়ার্ল্ড, এবার বডি এবং HTML। তা কোডটি টাইপ করে ফাইলটি সেভ করে ব্রাউজার ওপেন করলে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি দেখাবে। এটা তো ফোন দিয়ে করতে পারবি আর কি, এটা কি ফোন দিয়ে করা সম্ভব। তো উপরে কোডটি ভালো করে লক্ষ্য করা যাক। তো প্রথম লাইনে আছে কি যে লেস দ্যান কী বলে চিহ্ন ডক টাইপ HTML, আবার আটকাই দিছে আর কি, যাকে বলা হয় কি ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। এর দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি HTML5 স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা হয়েছে এবং সেই অনুযায়ী রেন্ডার বা প্রদর্শন করে আর কি। এটি আসলে ডকুমেন্টের অংশ নয়, তবে লেখা কি খুব জরুরি আর কি। তো HTML যাবতীয় এলিমেন্ট রাখতে হয় একটি মূল এলিমেন্টের ভেতর, সেটি হচ্ছে HTML। সেজন্য দ্বিতীয় লাইনে আছে কি HTML ট্যাগ। ডকুমেন্টের শেষও কিন্তু হয়েছে HTML ট্যাগ দিয়ে। এরপর আছে কি
বডি, বডি ট্যাগ। তো ব্রাউজারে আমরা যা কিছু দেখি তার সবই থাকে কি বডি এলিমেন্টের ভেতর। তো বডির ভেতরে আমরা লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, তো এই লেখাটি ব্রাউজারে দেখাবে। তো আমাদের ফোনের অ্যাপস ডাউনলোড করে এই HTML কুপড়াচ্ছে কি বসায় চেক করা যাবে। তো বডি এলিমেন্ট হচ্ছে যেমন আছে তেমন একটি হেড এলিমেন্টও আছে। ওয়েব পেজের দৃশ্যমান সব কিছু দেওয়া হয় বডির ভেতরে, আর হেডের ভেতরে ওয়েব পেজ সম্পর্কে তথ্য দেওয়া, বিভিন্ন সেটিংস ঠিক করা, স্টাইল স্ক্রিপ্ট এসব নিয়ন্ত্রণ করে ইত্যাদি কাজ করা হয়। তো ব্রাউজারের ট্যাবে ওয়েব পেজের যে শিরোনাম বা টাইটেল দেখা যায় তা লেখা থাকে কি হেডে। তো উপরে তৈরি পেজে একটি টাইটেল যুক্ত করে দেওয়া যাক। এই যে এখানে যে ডক টাইপ HTML তারপর হেড টাইটেল মাই ফার্স্ট HTML ডক্স টাইটেল হেড বডি হ্যালো ওয়ার্ল্ড বডি HTML এরকমের কি ওয়েবসাইট সাজাইতে হবে আর কি। তো এই কোডটি লিখে সেভ করে ব্রাউজার ওপেন করলে আগের মতোই কি হ্যালো ওয়ার্ল্ড দেখা যাবে। তো একই সঙ্গে ব্রাউজারের টাইটেল বারে টাইটেলটিও কি দেখা যাবে। এখানে কি টাইটেল বারে ওই যে স্ল্যাশ টাইটেল ট্যাগ দিয়ে কি ওয়েব পেজের টাইটেল দেখানো হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। তো HTML এর এলিমেন্ট লেখার নিয়ম আর কি। একটি HTML ডকুমেন্টে এলিমেন্টগুলো একটির পরে একটি থাকতে পারবে, আবার একটি এলিমেন্টের ভেতর এক বা একাধিক এলিমেন্ট থাকতে পারে, তবে একটি এলিমেন্টে অন্য একটি এলিমেন্টকে সমাপতিত ওভারল্যাপ করতে পারবে না। তো এলিমেন্টগুলো অসংখ্য বিভিন্ন আকারে কৌটার সঙ্গে তুলনা করা যেতে পারে। একটি বড় কৌটার ভেতরে ছোট ছোট কয়েকটি কৌটা থাকতে পারে। তো একটির পাশে অন্যটি বা একটির উপর অন্য কৌটা থাকতে পারে, কিন্তু কখনোই একটি কৌটা অন্য দুই বা ততোধিক কৌটার ভেতরে থাকতে পারবে না। এখানে কৌটার মুখ ও তলাকে ওপেনিং ও ক্লোজিং ট্যাগ হিসেবে চিন্তা করা যেতে পারে। তো এখানে আমরা এই চিত্রে মানে দেখতে পাচ্ছি যে ভুল একটা কি সঠিক কোনটা। তো এই কোডগুলো হচ্ছে কি ঠিক মতন মুখস্থ করতে হবে আর কি। এরপর হচ্ছে আমরা এখানে এই যে কি বলে উপরে যে ইয়েটা থাকে ল্যাপটপে ঢুকলে বা গুগলের, তো এই যে ফ্রন্টে যে থাকে যে ওয়েব পেজের মেনু, নেভিগেশন মেনু, ওয়েবসাইটের আইকন, ওয়েব টাইটেল, ব্রাউজার ট্যাব, ব্রাউজার টাইটেল, অ্যাড্রেস বার, উইন্ডোজ কন্ট্রোল, বুকমার্ক চিহ্ন, বুকমার্ক বার, স্কুল বার, লোগো, সার্ভার হেডিং, তারপর হচ্ছে ওয়েব পেজ আর কি, তারপরে ইমেজ বা ছবি, অডিও বা ভিডিও, ঠিক আছে। তো ওয়েব ব্রাউজার ও ওয়েব পেজের কি বিভিন্ন অংশ, তো এইটা সম্পর্কে একটু ভালো করে ধারণা নিতে হবে। আমরা তো এতকাল ছেলে উইকিপিডিয়া বা যে কোনো ওয়েবসাইট ঢুকছি, কিন্তু এগুলো সম্পর্কে ভালো জানি না। তো এইগুলো কি মুখস্থ করতে হবে কোন জায়গায় কি থাকে আর কি। তারপর কি আছে মানে ওই যে কোনো একটা ওয়েবসাইট ঢুকে দেখতে হবে আর কি। তো হেডিং কি, যে খবরের কাগজ পড়ার সময় বিভিন্ন রকম শিরোনাম বা হেডিং দেখতে পাওয়া যায়। তো প্রধান শিরোনামে থাকে অনেক বড় অক্ষরের, তারপর আরও বিভিন্ন আকারে বিভিন্ন শিরোনাম থাকে। সেরকম HTML পেজেও কি বিভিন্ন আকারের হেডিং দেওয়া যায়। তো এই HTML 6টি হেডিং থাকে। কয়টা? 6টা হেডিং থাকে। 6টি হেডিং এলিমেন্ট রয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে যথাক্রমে এইচ মানে হেডিং অন মানে H1, হেডিং 2 H2, H3, H4, H5 এবং H6 দিয়ে কি প্রকাশ করা হয়। এর মধ্যে হচ্ছে H1 বা হেডিং 1 এর আকার সবচেয়ে বড় এবং H6 এর আকার সবচেয়ে ছোট। তো কোনটির আকার কেমন তা জানার জন্য একটি কোড দেখানো হলো। তো এখানে একটা কোডের ছবি দিয়ে দিছে, যে কোনটা এই H1, H2, H3, H4, H5, H6, কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এই যে HTML ইয়ে থেকে শুরু করে এই পর্যন্ত কি মুখস্থ করতে হবে কিন্তু, ঠিক আছে। পরীক্ষাগুলো এরকমের বসাই দিতে হবে। কোডটি সেভ করে ব্রাউজারে ওপেন করলে এরকমের দেখা যাবে। কীরকম দেখা যাবে? যে এই যে লেখাটা, দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, দিস ইজ হেডিং 3, দিস ইজ হেডিং 4, 5, 6। তাই শুরুটা থাকবে বড়, এরপর কি ছোট হতে হতে ছোট হয়ে যাবে, কিন্তু বিভিন্ন আকারে HTML এর কি হেডিং, ঠিক আছে। এরপর কি আছে? প্রয়োজনীয় কিছু এলিমেন্ট
এখানে মাই পেজ ডট এইচটিএমএল ফাইলটি আরও কিছু কোড যোগ করা হলো আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি যোগ করতে হবে। তো এখন এই ফাইলটি সেভ করে ব্রাউজারের পেজটি রিফ্রেশ করতে হবে। তো ব্রাউজারে রিফ্রেশ বা রিলোড বাটন চেপে কিংবা কিবোর্ডে কি F5 বাটন চেপে পেজ রিফ্রেশ করা যায়, তাহলে দেখা যাবে যে উপরের বডির ভেতরের দুটি লাইন ব্রাউজারে এক লাইনে দেখাচ্ছে। তো কোডে যদি আলাদা আলাদা লাইন লেখা হয়েছে আর কি, যেমন এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট আর কি, এটা লেখার পর এটা আসছে। তো তাহলে লেখাটি দুটি লাইনে দেখানোর উপায় কি? সেক্ষেত্রে একটি নতুন এলিমেন্ট ব্যবহার করতে হবে যার নাম কি বার। এটি একাধিক ফাঁকা বা এমটি এলিমেন্ট, এর কোনো ক্লোজিং বা শেষ ট্যাগ নেই। তো এইখানে হচ্ছে এই কোড নাম্বারটা দেখতে হবে কিভাবে এটা বসাইছে আর কি। HTML হেড টাইটেল, দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ টাইটেল হেড বডি, হ্যালো ওয়ার্ল্ড বার দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট, বডি এবং HTML এটা। এরপর কি আছে, এরপর হচ্ছে এখন ফাইলটি সেভ করে ব্রাউজারের পেজটি রিফ্রেশ করলে দেখা যাবে যে এবারে দুই লাইনে আলাদা করে লেখাটি হয়েছে। ঠিক আছে, এই যে উপরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট। আবার অনুচ্ছেদ প্যারাগ্রাফ লিখতে হলে পি এলিমেন্ট ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আবার দেখতে হবে যে দুইটা প্যারাগ্রাফ আর কি, আবার অনুচ্ছেদ লিখতে পি এলিমেন্ট ব্যবহার করা হবে। তো কোডটি সেভ করে ব্রাউজার ওপেন করলে নিচের মতো দেখাবে যে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান HTML পেজ, দিস ইজ প্যারাগ্রাফ 1, দিস ইজ প্যারাগ্রাফ 2, মানে ধাপে ধাপে আর কি। তো ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ তৈরি করা। এখানে প্রথম ও দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আলাদা করে লাইন বা ব্রেক মানে BER দিতে হয়নি। পি এলিমেন্ট নিজেই একটি ফাঁকা জায়গা তৈরি করে নিয়েছে, তবে চাইলে কোনো প্যারাগ্রাফের মধ্যেও লাইন ব্রেক করে দেওয়া যায় আর কি। ঠিক আছে, তবে এই যে পি দিয়ে করছে দিস ইজ অ্যান HTML পেজ, দিস ইজ অ্যান BR প্যারাগ্রাফ 1 ফি, দিস ইজ প্যারাগ্রাফ 2 আর কি। তো দিস ইজ অ্যান HTML পেজ, দিস ইজ প্যারাগ্রাফ 1, দিস ইজ প্যারাগ্রাফ 2। তো লাইন ব্রেকের তুলনায় প্যারাগ্রাফ ব্রেকের ক্ষেত্রে একটি বেশি পরিমাণে ফাঁকা জায়গা থাকে। এছাড়া আনুভূমিক রেখা আকারের জন্য রয়েছে কি হরাইজন্টাল রুল এলিমেন্ট, একে HR হরাইজন্টাল এলিমেন্ট কি HR দিয়ে প্রকাশ করা হয়। যেমন পি নাম্বার দিস ইজ অ্যান HTML পেজ, দিস ইজ অ্যান প্যারাগ্রাফ 1 ফি, HR এই যে HR, দিস ইজ ইন প্যারাগ্রাফ 2 পি। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান HTML পেজ, দিস ইজ অ্যান প্যারাগ্রাফ, এই যে একটা ব্র্যাকেট ইয়ের মতো আসছে, এই জিনিসটা আর কি, দ্য প্যারাগ্রাফ 2। তো টেক্সট সাধারণত ফরম্যাটিংয়ের মধ্যে আছে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা ইত্যাদি। HTML গুলোর করার জন্য যথাক্রমে BI ও U এলিমেন্ট ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে ডক টাইপ HTML হেড টাইটেল টেক্সট ফরমেশন বা টাইটেল ফ্ল্যাশ আছে টাইটেল হেড বডি, দিস ইজ নর্মাল টেক্সট ফি, এইগুলো আর কি। ভালো করে একটু কাগজে লিখে প্র্যাকটিস করে হবে। দিস ইজ নর্মাল টেক্সট, দিস ইজ বোল্ড, মানে এইটা কম্পিউটার উঠানোর পরে এইটা আসবে, এইটা আসছে এখন এই রকমের বসানোর কারণে আসছে। তো এইটা মুখস্থ করতে হবে উপায়টা, কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমার এরকমের আইকা তারপর কিন্তু এরকমের দেখাইতে হবে। তা আরও কিছু সাধারণ ফরম্যাটিংয়ের মধ্যে আছে যে সুপার স্ক্রিপ্ট লেখাকে উপরে ওঠানো, সাবস্ক্রিপ্ট লেখাকে নিচে নামানো ইত্যাদি। তো এইটা আবার দেখতে হবে আর কি, এটা কাগজে উঠে প্র্যাকটিস করতে হবে। এরপর কি আছে, এরপর হচ্ছে আবার এই যে গণিতের কিছু কোড দিছে, দিস ইজ লাইন কন্টেন্ট সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাবজেক্ট, যে A + B হোল স্কয়ার সূত্র কি A² + 2AB + B², তারপর Fn-1 + Fn-2। এছাড়াও কোনো টেক্সটকে সাধারণের চেয়ে বড় বা ছোট করার জন্য কি বিগ বা স্মল নামে দুটি এলিমেন্টও আছে। কখনো কখনো পেজের কোনো নির্দিষ্ট অংশকে বিশেষভাবে দৃষ্টিগোচর করানোর প্রয়োজন হয়, আবার কখনো কখনো বক্তব্যের কোনো নির্দিষ্ট অংশকে বিশেষ জোর দিয়ে বলার বা লেখার প্রয়োজন হয়। এই দুটি কাজের জন্য রয়েছে কি EM এবং স্ট্রং নামের দুটি এলিমেন্ট। দ্য the word EM emphasize and means giving a special value to something. দ্য ওয়ার্ল্ড স্ট্রং এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে এক কথায়। এরপর হচ্ছে এই লেখাটা এরকম আসবে, তো এইটা করার পর কি এই লেখাটা আসবে আর কি।
তারপর আছে তালিকা বা লিস্ট। HTML এর তালিকা তৈরির জন্য আছে UL, OL এবং কি LI ট্যাগ। এই ট্যাগগুলো মুখস্থ করতে হবে। নিচে বাংলাদেশি বিভাগগুলোর তালিকা তৈরির কোড দেখানো হলো আর কি। ঠিক আছে, তো এই যে একটা কোড, এটাও একদম কাগজে লিখে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, তা উপরে কোডের এইটার পর আর কি এইটা চলে আসবে, এইভাবে কোডগুলো কি এভাবে চলে আসবে। ঠিক আছে, তা তালিকা বা লিস্ট আকারে বাংলাদেশের বিভিন্ন বিভাগের নাম দেখানো হলো। তো এখানে লিস্টের জন্য দুটি এলিমেন্ট ব্যবহার করা হয়, যেমন UL, LI, UL এবং মানে কি আনঅর্ডার্ড লিস্ট বা আনঅর্ডার্ড লিস্ট, এবং LI মানে লিস্ট আইটেম ক্রমবিহীন তালিকা তৈরি করতে UL এলিমেন্ট ব্যবহার করা হয়। তো এলিমেন্টে ব্যবহার করা হয় তালিকার উপাদানগুলো রাখতে। এই যে তালিকা করে আসছে না এক একটা, হ্যাঁ, এই জিনিসগুলো বুঝাইছে। আর ক্রমসহ তালিকা তৈরি করতে UL এর পরিবর্তে OL ব্যবহার করতে হবে। এখানে OL মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি। তো HTML এর তালিকার ভেতরে তালিকা তৈরি করা যায়, যেমন সিলেট বিভাগের জেলাগুলো যদি তালিকা থাকে, যেমন বরিশাল, সিলেট, হ্যাঁ, তারপরে হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, আবার কি ময়মনসিংহ। এরকমের তালিকার ভেতরে তালিকা বা নেস্টেড তালিকা তৈরি করার জন্য লিস্টের ভেতরে কি আরেকটি লিস্টে ঢুকিয়ে দিতে হয় আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে দেয়া আছে, এটাও প্র্যাকটিস করতে হবে। আর আমি হচ্ছে সব দিয়ে দেবো না অ্যাপস, ওইটার মধ্যে ফোনে প্র্যাকটিস করতে পারবে কাগজে লিখে লিখে। তো উপরে কোডটি একটি HTML ডকুমেন্ট রাখলে নিচের ছবির মতো কি আউটপুট দেখা যাবে আর কি। তবে এই যে নিচের ছবির মতন কি এরকমের আউটপুট দেখা যাবে। তো আমরা ইনপুট দিচ্ছি ওখানে ওটা, আর আউটপুট আসবে কি এটা আর কি। তো চাইলে এভাবে জেলার ভেতরে উপজেলার আরেকটি লিস্ট তৈরি করা যায়। যখন ক্রমবিহীন আনঅর্ডারেড কোনো তালিকা তৈরি করা হয়, তখন তালিকার উপাদানের আগে সাধারণত বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। যে HTML একটি গোল কালো ফোঁটা মানে ডিস্ক চিহ্ন ব্যবহার করা হয়, তবে চাইলে এখানে সার্কেল বা স্কোয়ার ব্যবহার করা যায়। সেজন্য HTML উপাদানের ভিতরে কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্টের একটি অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা বা ফাংশনটি বৃদ্ধি করে। তো একটি এলিমেন্টের একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম নিচের মতো আর কি, যে ট্যাগ নেম, অ্যাট্রিবিউট নেম এবং কি ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউটের নামের পর একটি সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের ভেতর এর মান লিখতে হয়। তালিকায় স্কোয়ার বা সার্কেল চিহ্ন ব্যবহার করতে হয়। চাইলে টাইপ নামের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যে এই জিনিসগুলো কি এটা করতে হবে আর কি। ঠিক আছে, তারপর কি আছে, পূর্বের কোডটি লিখলে লিস্ট আইটেম বর্গাকৃতির চিহ্ন ব্যবহৃত হবে। একইভাবে যে UL টাইপ সার্কেল বসালে বৃত্তাকৃতি চিহ্ন ব্যবহৃত হবে। তো HTML এগুলো হচ্ছে কোড মুখস্থ করতে হবে, আউটপুট বের হবে এটা। ঠিক আছে, এগুলো সব মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো কথা নেই। অর্ডার লিস্টের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা যায়, যেমন ছোট হাতের বা বড় হাতের রোমান হরফ এইগুলি, ইংরেজি হরফ হচ্ছে এগুলি ইত্যাদি। এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় HTML কোডে। এখানেও এগুলো এইটা যদি তুই ইনপুট দিস তাহলে এটা আউটপুট আসবে। তো এই জিনিসগুলো এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। পরীক্ষা হলে কোনো কম্পিউটার দেবে না, তোমার এগুলো লিখে দিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ, তো অর্ডার লিস্টের আবার কখনো কখনো কোনো নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু হতে পারে আর কি। যেমন কোনো ক্লাসের 21 থেকে 30 রোলদারি শিক্ষার্থী তালিকা দেখাতে হতে পারে। এক্ষেত্রে স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। টাইপ আই যাই হোক না কেন, স্টার অ্যাট্রিবিউটের মান সবসময় কি সংখ্যা বা নিউমেরিক হবে। এটাও আর কি মুখস্থ করতে হবে। এরপর কি আছে, হাইপার লিঙ্ক। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করা যায়। তো লিঙ্কে ক্লিক করলে এক পেজ থেকে অন্য পেজ বা একই পেজের বিভিন্ন অংশে যাওয়া যায়। তো লিঙ্ক মানেই সংযোগ, এক পেজের সঙ্গে অন্য পেজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে যে সংযোগ করার পদ্ধতি তাকে লিঙ্ক বলে। তো এই লিঙ্ক যখন হাইপার টেক্সট এর থাকে তখন তাকে হাইপার লিঙ্ক বলে আর কি। তো একটু আগে বাংলাদেশের বিভাগগুলোর যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকায় এখন হাইপার লিঙ্ক যুক্ত করা হবে, যেন ঢাকা লেখাটি ক্লিক করলে ঢাকা বিভাগের ওয়েবসাইটে যাওয়া যায়। সেজন্য যে এলিমেন্টগুলো ব্যবহার করতে হবে তার নাম কি অ্যাঙ্কর, এর প্রথম দিয়ে এলিমেন্টের ট্যাগ গঠিত আর কি। এটা ভালো করে বুঝতে হবে আর কি, কাগজে লিখে। না লিখলে ভাই তুমি বুঝতে পারবে না, তুমি যে আইলসা
তো ব্রাউজারে গিয়ে একটি পেজটি রিফ্রেশ করলে দেখা যাবে যে ঢাকা লেখাটি নীল রঙের এবং আন্ডারলাইন করা হয়ে গিয়েছে। ওতে ক্লিক করলেই ঢাকা বিভাগের ওয়েবসাইটে যাওয়া যাবে। তো ঢাকা বিভাগের ওয়েবসাইটের অ্যাড্রেস বা ইউআরএল পরীক্ষা আসতে পারে যে ইউআরএল বলতে কী বোঝায়, তখন বলতে হবে কিন্তু ইউনিফর্ম রিসোর্স লোকেটর বসানো হয়েছে বা HREF অ্যাট্রিবিউটের মাধ্যমে। নিজে করে এখন উপরে কোডটি সম্পূর্ণ করতে হবে যেন প্রত্যেকটি বিভাগের নাম ক্লিক করলে সংশ্লিষ্ট বিভাগ ওয়েবসাইট খুলে যায়। আবার যদি এমন প্রয়োজন হয় যে লিঙ্কে ক্লিক করলে একটি ওয়েব ব্রাউজারের নতুন একটি ট্যাবে খুলুক, তাহলে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। সেটি হলো কি টার্গেট অ্যাট্রিবিউট বা টার্গেট অ্যাট্রিবিউটের মান হিসেবে সেলফ ব্যবহার করলে লিঙ্কটি একই ট্যাবে খুলবে, আর বেলাং ব্যবহার করলে একটি নতুন ট্যাবে খুলবে আর কি। তবে এই যে ট্যাগ দিয়ে দিছে। হ্যাঁ, তারপর ছবি বা ইমেজ ওয়েব পেজ ছবি যোগ করতে আইএমজি এলিমেন্ট ব্যবহার করা হয়। এটি একটি এমটি এলিমেন্ট এবং অর্থাৎ এর কোনো কি ক্লোজিং বা শেষ ট্যাগ নেই। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এরকমের কাগজে উঠাইয়া যেমন ইমেজ এই জায়গায় করতে হবে। হ্যাঁ, কোডটি যে ফোল্ডার আছে সেই ফোল্ডার পছন্দ মতন একটি ছবি এনে ইমেজে নাম দিয়ে দিতে হবে। এবার ব্রাউজার ফাইলটি ওপেন করলে ছবিটি কি ওয়েব পেজে দেখা যাবে আর কি। এখানে এসআরসি মানে সোর্সের সংক্ষিপ্ত রূপ নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবিটি ইউআরএল বলে দেওয়া হয়েছে এবং এই ইউআরএল কোনো ওয়েবসাইটের কোনো ছবির ঠিকানা হতে পারে। অন্য কোনো ফোল্ডারের ছবি দেখাতে হলে এর মান হিসেবে কি ছবির পুরনো পাথ বসাতে হবে। যেমন এই যে ডি ড্রাইভারের মাই পিকচার ফোল্ডার ইমেজ জেপিজি নামে কি একটি ছবি দেখাতে হবে, যেভাবে এটা দেখা যায়। তো ছবিতে যদি আকারে বেশ বড় হয় তাহলে হয়তো দেখা যাবে যে ব্রাউজারে পুরো ছবিটির অংশবিশেষ দেখা যাচ্ছে মাত্র। ছবিটি ঠিক মতন দেখার জন্য তখন ছবির আকার নিয়ন্ত্রণ করতে হবে। ছবির আকার নিয়ন্ত্রণ করার জন্য উইথ হাইট নামে দুটি অ্যাট্রিবিউট রয়েছে। ছবিটিকে 300x200 পিক্সেল আকারে দেখতে চাইলে নিচের মতো করে কি কোড লিখতে হবে। ঠিক আছে, তো কখনো কখনো বিভিন্ন ওয়েবসাইটে কোনো ছবিতে ক্লিক করলে নতুন পেজ ওপেন হয়, অর্থাৎ ছবিটি হাইপার লিঙ্ক করা থাকে। ঠিক আছে, এইরকম একটা কোড নাম্বার চলে আসবে আর কি। অর্থাৎ এই ট্যাগের মধ্যে কিছু না লিখে একটি ছবি ব্যবহার করা। তারপর হচ্ছে সারণী বা টেবিল। যে HTML ব্যবহার করে সারণী বা টেবিল তৈরি করা যায়। টেবিলের অনুভূমিক ঘরগুলোকে বলা হয় কি সারি বা রো, আর উলম্ব ঘরগুলোকে বলা হয় স্তম্ভ বা কলাম। তো টেবিলের একটি ঘরকে বলা হয় সেল। তো টেবিলের একবারে উপরের সারিকে বলা হয় কি হেডার সারি, আর একবারে নিচের সারিকে বলা হচ্ছে ফুটার সারি। তবে হেডার ও ফুটার সারি টেবিলের ঐচ্ছিক উপাদান, অর্থাৎ সব টেবিলে দুটি অংশ নাও থাকতে পারে। তো HTML ব্যবহার করে সারণী টেবিল তৈরি করা যায়। টেবিলের অনুভূমিক ঘরগুলোকে বলা হয় সারি বা রো, আর উলম্ব ঘরগুলোকে বলা হয় স্তম্ভ বা কলাম। তো টেবিলের একটি ঘরকে বলা হয় সেল। টেবিলের একেবারে উপরের সারিকে বলা হয় হেডার সারি, আর একেবারে নিচের সারিকে বলা হয় ফুটার সারি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তবে হেডার ও ফুটার সারি টেবিলের ঐচ্ছিক উপাদান, অর্থাৎ সব টেবিলে এই দুটি অংশ নাও থাকতে পারে। হ্যাঁ, তো এইটা ভালো করে কাগজে তুলতে হবে। বারবার বলতেছি, এবার পড়াশোনা করলে কিন্তু আগাইতে পারবে না। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। কোডটি সেভ করে ব্রাউজার খুললে নিচের ছবির মতো কি আউটপুট দেখা যাবে এরকমের। যে সিরিয়াল সাবজেক্ট জিপিএ, যে বাংলা 5.00, ইংরেজি 5 মানে সায়েন্স 5, ম্যাথে 5, সিজিপিএ কত 5 আসছে সব মিলিয়ে। তো এই জিনিসগুলো শিখতে হবে। প্রতিটি টেবিলের বর্ণনা করা হয় একটি টেবিল এলিমেন্ট দিয়ে। তো এই এলিমেন্টের ভিতরে আবার 3 ধরনের এলিমেন্ট থাকতে পারে। এগুলো হচ্ছে কি টেবিলের 3টি অংশ, যথাক্রমে হেডার, বডি ও ফুটার। ফুটার মানে একদম নিচে যেটা থাকে, এগুলো যথাক্রমে থ্রেড, টি বডি এবং হচ্ছে টি ফুট। হ্যাঁ, ফুট শব্দের অর্থ হচ্ছে পা। ঠিক আছে, তো এলিমেন্ট দিয়ে প্রকাশ করা হয়। টেবিল দিয়ে কাজ করতে হলে একটি রো বা সারি নিয়ে কাজ করতে হয়। সেজন্য আছে কি টিয়ার বা টেবিল রো। এলিমেন্টের কাজ হচ্ছে কি টেবিলের একটি সারি তৈরি করা। তো 10টি সারি দরকার হলে 10টি টিয়ার এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো হেডার অংশে টেবিল হেডিং বসাতে টিএইচ এলিমেন্ট ব্যবহার করা হয়। তো ব্রাউজারে গেলে দেখা যাবে যে হেডিং অংশটি বোল্ড করা আছে। যে কয়টি হেডিং লাগবে সে কয়টি টিএইচ এলিমেন্ট ব্যবহার করতে হবে। টেবিলের বডিতে টিয়ার এলিমেন্ট দিয়ে
সারি তৈরি করা হয়। এরপর তথ্য ডাটা রাখার জন্য ব্যবহার করা হয় টিডি বা টেবিল ডাটা এলিমেন্ট। তো এই টেবিলে কোনো রকম বর্ডার ব্যবহার করা হয়নি, তবে চাইলে এভাবে কি টেবিল এলিমেন্ট বর্ডারের কথা উল্লেখ করে দেওয়া যায়, বর্ডার বা অ্যাট্রিবিউট যোগ করে আর কি। তো টেবিল বর্ডার যে দিয়ে দিছে আর কি এরকম আছে, কিন্তু এভাবে বর্ডার ব্যবহার করলে প্রতিটি সেল বা ঘরের আশেপাশে দুটি করে কি বর্ডার দেখা যাবে। তারপর কি আছে, তারপরে এই যে এই জিনিসটা আসবে, এটি দূর করতে চাইলে ঘরগুলো ফাঁকা ফাঁকা না রেখে একটির সঙ্গে অন্যটি একবার লাগিয়ে রাখতে হবে। এজন্য ব্যবহার করতে হবে কি সেল স্পেসিং অ্যাট্রিবিউট। এর মান দিতে হবে কত, 0। এর মান যত দেওয়া হবে টেবিল সেলগুলো কি একে অপরের তত কি পিক্সেল দূর হবে আর কি। এই যে এটা দিয়ে দিছে এটা, তো টেবিলের সেলগুলো অবস্থিত লেখার সেল থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকে। তো প্রয়োজন বোধে সেই দূরত্ব নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য ব্যবহার করতে হয় কি সেল প্যাডিং অ্যাট্রিবিউট আর কি। এটা দেখতে হবে। তো উপরের টেবিলটিতে বর্ডার দেওয়ার পর এর ফুটারে যে একটি ফাঁকা ঘর আছে তা ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন HTML দিয়ে টেবিল তৈরির আরেকটি উদাহরণ দেখানো হবে আর কি। ঠিক আছে, তো এইখানে আরেকটা টেবিল দেখানো হয়েছে, এরকম একটি টেবিল কিভাবে তৈরি করবে আর কি। এটা কিভাবে তৈরি করবা, যে উপরের টেবিলের লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে টেবিলের উপর একটি ক্যাপশন রয়েছে, হ্যাঁ, মান্থ সেলটি 2টি রো জুড়ে রয়েছে, বিল সেলটি 3টি কলাম জুড়ে রয়েছে, বাকি সেলগুলো কি সাধারণভাবে আছে। তো টেবিলের ক্যাপশন দিতে ক্যাপশন নামে একটি এলিমেন্ট ব্যবহার করতে হবে, কয়েকটি রো জুড়ে একটি সেল তৈরি করতে ব্যবহার করতে হয়। তো রো স্প্যান অ্যাট্রিবিউট আর কয়েকটি কলাম জুড়ে একটি সেল তৈরি করতে ব্যবহার করা হয়, যে কল স্প্যান অ্যাট্রিবিউট। তো ছবির টেবিলটি HTML কোড নিচে দেওয়া হলো আর কি। ঠিক আছে ব্যাপারটা। তো এই জিনিসটা হচ্ছে কি ওই জিনিসের। তো এরপরে নিচে আরও আছে, এগুলো সবই খাতায় তুলে বাই প্র্যাকটিস করতে হবে। তো উপরে কোড দুইটি জায়গা হচ্ছে কি এই যে এরকমের চিহ্নের মধ্যে কিছু কথা লেখা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোডের থ্রেড অংশের কাজ কি, একে বলা হয় ডকুমেন্ট বা কমেন্ট। ব্রাউজারে যখন ডকুমেন্টটি প্রদর্শিত হবে তখন এই কমেন্ট করা অংশটুকু দেখা যাবে না। তো ডেভেলপাররা নিজেদের সুবিধার জন্য কমেন্ট করে থাকেন। তো একজনের লেখা কোড যখন অন্যজন পড়েন তখন এই কমেন্ট দেখে তিনি সহজেই বুঝতে পারেন যে কোডের কোন অংশের কাজ কী এবং উদ্দেশ্য কী। তো টেবিলের কোন সেলে হাইপারলিঙ্ক যোগ করার প্রয়োজন হলে সাধারণ নিয়মে টিডি বা টিএইচ এলিমেন্টের ভেতরে এ এলিমেন্ট বসাতে হবে। একইভাবে টেবিলের সেলের ছবিও যোগ করা যায়, তবে ছবির ক্ষেত্রে তার আকার নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ, না হলে টেবিলটি দেখতে কি দৃষ্টিনন্দন হবে না আর কি। এইটা আর কি খাতায় তুলে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপর কি আছে, এরপর হচ্ছে ওয়েব পেজে কি বাংলা দেখানো, যে ওয়েব পেজে কীভাবে বাংলা দেখানো যায় এই জিনিসটা। তো নিচের কোডে ওয়েব পেজে কীভাবে বাংলা লেখা যায় তা দেখানো হলো। হ্যাঁ, তো এইটা ভালো করে আর কি দেখতে হবে, খাতায় তুলতে হবে। বাংলা দেখানোটা বলে এটা লিখতে হবে। তবে কিছু কিছু কম্পিউটার সরাসরি বাংলা লেখা না যেতে পারে। তো সব কম্পিউটারে বাংলা লেখা ঠিকভাবে দেখানোর জন্য মেটা নামে একটি ফাঁকা এলিমেন্ট এবং চার্টসেট নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো মেটা এলিমেন্টটি হেড এলিমেন্টের ভেতরে থাকবে, কারণ এটি পেজের একটি কি সেটিংস পরিবর্তন বা ঠিক করেছে আর কি। এটা হচ্ছে খাতায় তুলতে হবে। তো এই কার্টসেট বা UTF-8 দিয়ে বোঝানো হয়েছে যে লেখাগুলো দেখানোর জন্য কি UTF-8 ক্যারেক্টার সেট বা অক্ষর সমষ্টি ব্যবহার করতে হবে। UTF-8 হচ্ছে কি জনপ্রিয় একটি ইউনিকোড ক্যারেক্টার সেট, এটি বাংলা লেখা সমর্থন করে। এই পাশাপাশি কোডটি হচ্ছে HTML এলিমেন্টেও নতুন একটি অ্যাট্রিবিউট যোগ করা হয়েছে, যেটি হচ্ছে ল্যাং অ্যাট্রিবিউট। ল্যাং অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কি ডকুমেন্টটি কোনো ভাষায় লেখা হয়েছে তা ওয়েব ব্রাউজারকে জানানো। কোনো ভাষায় যদি একাধিক উপভাষা থাকে তাহলে ভাষার পাশাপাশি 2 অক্ষরে অঞ্চল কোড, রিজিয়ন কোড বসাতে হবে, যেমন আমেরিকান ইংরেজির জন্য EN/US, বাংলাদেশি বাংলার জন্য BN/BD ইত্যাদি। তো ডিআইবি বা স্প্যান এলিমেন্ট একটি ডকুমেন্ট বিভিন্ন অংশ থাকে, এসব অংশের কাজ এক এক রকমের হয়, তাই এদের গঠন ও চেহারাও কি ভিন্ন হয়। তো এই অংশগুলোকে আলাদা করতে ব্যবহার করা হয় ডিআইবি এলিমেন্ট আর কি। এরপর কি আছে, স্প্যান এলিমেন্টের কাজ হচ্ছে একটি এলিমেন্টের নির্দিষ্ট একটি অংশ নির্বাচন করা। ধরা যাক একটি প্যারাগ্রাফ কালো রঙে দেখানো হয়েছে যার মধ্যে 3টি শব্দ লাল রং করতে হবে। তখনই এই 3টি শব্দের দুই পাশে স্প্যান এলিমেন্টের ট্যাগ বসানো স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে রং নির্ধারিত করে দেওয়া যায় আর কি। এটা মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে স্টাইল বা অ্যাট্রিবিউট কি। স্টাইল বা অ্যাট্রিবিউট
যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের রং ফ্রন্ট সহ বিভিন্ন বৈশিষ্ট্য বা প্রপার্টি উল্লেখ করে দেওয়া যায়। স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে বিভিন্ন স্টাইল নির্দেশনা দেওয়া যায়, যেমন এর আগের অংশে দেখানো হয়েছে যে কীভাবে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে লাল রঙে লেখা যায়। এই জন্য কালার প্রপার্টি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন HTML এলিমেন্টের বিভিন্ন প্রপার্টি আছে, তো একাধিক প্রপার্টির মান বলে দিতে চাইলে তাদের মধ্যে কি সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হবে আর কি। এই যে সেমিকোলন চিহ্ন, অনেক সেমিকোলন চিহ্ন দেওয়া আছে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে খাতায় তুলে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখানে পজ দিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, পজ দিয়ে। তো উপরে কোডটি ছবির মতো আউটপুট তৈরি করবে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে ওইটা করার পরে কি এইটা আউটপুট আসবে আর কি, যে হ্যালো দেয়ার হাউ আর ইউ, মানে কালারফুল হ্যাঁ জিনিসগুলো আসবে আর কি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি বিভিন্ন কালার করা, কালার করে কিভাবে, এগুলো ব্যবহার করে হচ্ছে কালার করা। মানে এগুলো তো শিখতে হয়, এই জন্য তো ওয়েব ডেভেলপারদের মানুষ এত ডিমান্ড। হ্যাঁ, CSCতে যে মানুষ পড়ে এত ডিমান্ড তো আর এমনিতে না, এটার পিছনের কারণ হচ্ছে এগুলি। তো আবার একই স্টাইল একাধিক এলিমেন্টে ব্যবহার করতে চাইলে হেড অংশের ভিতরে আলাদাভাবে স্টাইল ট্যাগ দিয়ে সেগুলো বলে দেওয়া হয়। নিচের উদাহরণ সেটি হচ্ছে কি, এই যে এটা দিয়ে দিছে যে ওয়েট, হাইট, ফ্লোট, মার্জিন, প্যাডিং, ফ্রন্ট ফ্যামিলি, মানে এই সবগুলো হচ্ছে এটাও খাতায় তুলে সুন্দরভাবে হচ্ছে মানে পজ দিয়ে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে আর কি এক কথায়। আর ফোনে আমি ওই ইয়েটা দিয়ে দেবো না একটা HTML, ওইটা হচ্ছে ডাউনলোড করে ওইখানে হচ্ছে এই কোডগুলো কাগজে লিখে কোডগুলো বসাই দেখবি যে কী আসে। তো এইটা বসানোর পরে কি এই জিনিসটা চলে আসবে হ্যাঁ কালারের। তো একটি নির্দিষ্ট ওয়েবসাইট কেমন হওয়া উচিত তা একটি ওয়েব ব্রাউজারকে জানানোর জন্য CSC মানে ক্যাসকেডিং স্টাইল শিট ব্যবহার করা হয়েছে। এটি একটি ওয়েব পেজকে দৃষ্টিনন্দন করার জন্য ব্যবহৃত হয়। এখানে স্টাইলটাকে বলে দেওয়া হয়েছে যে যাবতীয় DIV এলিমেন্টগুলো স্টাইল কেমন হবে, অর্থাৎ উইথ হবে 100 পিক্সেল, হাইট হবে কি 100 পিক্সেল ইত্যাদি। আর প্রতিটি আলাদা DIV এলিমেন্টে তাদের নিজস্ব রং মানে কালার ও পেছনে পর্দার ব্যাকগ্রাউন্ড কালার বলে দেওয়া হয়েছে। এভাবে স্টাইল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন এলিমেন্টের রূপ পরিবর্তন করা যায় আর কি। তো এখানে কিছু প্রপার্টির নাম ও তাদের ব্যবহার দেখানো হলো। প্রপার্টির নাম উইথ, হাইট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, মার্জিন, প্যাডিং, বর্ডার, টেক্সট এলিগেন্ট, কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি। এগুলো হচ্ছে কি প্রপার্টির নাম এবং ব্যবহার। উইথ মানে কি উপাদানের প্রস্থ নির্ধারণ করা, হাইট মানে হচ্ছে উপাদানের উচ্চতা নির্ধারণ করা, ফ্রন্ট ফ্যামিলি মানে ফ্রন্ট নির্ধারণ করা, বড় ছোট করা, মানে ফ্রন্ট সাইজ ফ্রন্টের আকার নির্ধারণ করা, এই যে বড় ছোট। মার্জিন হচ্ছে অন্যান্য উপাদান থেকে দূরত্ব নির্ধারণ। প্যাডিং মানে উপাদানের সীমানা থেকে এর ভেতরে উপাদানগুলো কি দূরত্ব নির্ধারণ করা। বর্ডার মানে উপাদান সীমানা দেখতে কেমন হবে তা নির্ধারণ করা। টেক্সট অ্যালাইন মানে হচ্ছে উপাদানের ভিতর লেখা কীভাবে বিন্যস্ত করা হবে তা নির্ধারণ করা, যেমন লিফট, রাইট, সেন্টার ইত্যাদি। আর কালার মানে হচ্ছে উপাদানের রং নির্ধারণ করা। আর ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে উপাদানের পিছনে পর্দার রং নির্ধারণ করা আর কি, ব্যাকগ্রাউন্ড যেটা। তো ফ্রন্ট ফ্যামিলির কাজ হলো ফ্রন্ট নির্ধারণ করা। স্যান্স সেফ ফ্রন্ট হলো সিম্পল টাইপ ফ্রন্ট, যেগুলোর প্রতিটি অক্ষরের প্রান্তে কোনো স্ট্রোক ব্যবহার করা হয় না। পূর্বের কোডে RGBA উল্লেখ করা হয়েছে। এখানে RGBA মানে হচ্ছে কি রেড, গ্রিন, ব্লু এবং আলফা। আর যেমন RGB বলছিলাম যে রঙের মধ্যে কি 3টা কালার থাকে মৌলিক রঙ, এখানেও ওই রকমের যে RGB। হ্যাঁ, এখানে 5টা আর কি, যে রেড, গ্রিন, ব্লু, আলফা মানে 4টা। হ্যাঁ, এখানে আলফা প্যারামিটার সংকর মান 0.0 হতে 1.0 এর মধ্যে হবে সবসময়। এক্ষেত্রে যেহেতু রেড, গ্রিন, ব্লু এই 3টি ভ্যালু 0 দেওয়া হয়েছে, এক্ষেত্রে 0.0.0 এর জন্য আসবে কি ফুল হোয়াইট মানে সাদা, পুরোটাই কি সাদা। এবং 0.2 এর জন্য হালকা ব্ল্যাক আসবে, এবং এর মান যত বাড়বে তত রং গাঢ় হতে থাকবে। আমরা এখানে 3টি সেন্টেন্সকে DIV এলিমেন্ট দ্বারা আলাদা করে এদের জন্য কি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং কি ফ্রন্ট কালার নির্বাচন করেছি। তারপর আছে ওয়েব পেজ ডিজাইনিং। ওয়েব পেজ কীভাবে ডিজাইনিং করে। একটি ভালো ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে হবে। তো এই ডিজাইন প্রক্রিয়ার সময় নানাবিধ বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো ওয়েবসাইটটি ব্যবহারকারীদের কাছে সুন্দর ও দৃষ্টিনন্দন লাগছে কিনা, এবং ওয়েবসাইটের বিভিন্ন ফিচার ব্যবহারকারীরা সহজে খুঁজে পাচ্ছে কিনা এবং ব্যবহার করতে পারছে কিনা। তো ওয়েবসাইটের ধরন অনুযায়ী তার ডিজাইন নির্ভর করে। উদাহরণস্বরূপ
একটি প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি করার কথা ভাবা যাক, যেখানে বিভিন্ন ব্যবহারকারী প্রোগ্রামিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে। এজন্য প্রথমে নির্ধারণ করে নিতে হবে যে ওয়েবসাইট কী কী ফিচার থাকবে, যেমন ওয়েবসাইটে কি নিচের ফিচারগুলো থাকতে পারে। এক নম্বর হচ্ছে ব্যবহারকারীরা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও লগ ইন করতে পারবে, ওয়েবসাইটে ব্যবহারকারীর প্রশ্ন পোস্ট করতে পারবে, ওয়েবসাইটে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর পোস্ট করতে পারবে, প্রশ্নকর্তা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটি সঠিক বলে চিহ্নিত করতে পারবে, ব্যবহারকারীরা অন্যের করা প্রশ্ন বা উত্তর গুরুত্বপূর্ণ মনে করলে তাতে ভোট দিতে পারবে এবং ভালো প্রশ্ন বা ভালো উত্তর যেগুলো বেশি ভোট পড়েছে এর জন্য প্রশ্নকর্তা উত্তরদাতা পয়েন্ট পাবে আর কি। এরপর চিন্তা করতে হবে যে ওয়েবসাইট কী কী পেজ থাকবে, প্রতিটি পেজের জন্য একটি লেআউট ডিজাইন করতে হবে। লেআউট বলতে বোঝানো হচ্ছে পেজের কোন স্থানে কি দেখানো হবে। তো এই ডিজাইনটি প্রাথমিকভাবে কাগজ কলমে করা যেতে পারে। তো এই জাতীয় কাগজ কলমে আঁকা ডিজাইনকে বলা হয় ওয়্যার ফ্রেম। হ্যাঁ, ধরা যাক একটি প্রশ্ন ও তার সংশ্লিষ্ট উত্তরগুলো পেজটি এরকম পরের ছবি দ্রষ্টব্য হতে পারে। আবার চাইলে কোনো গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গেম ইত্যাদি ব্যবহার করে এ জাতীয় ডিজাইন করা যায় আর কি। তো এইখানে দিয়ে দিছে একটা প্রশ্নোত্তর ওয়েবসাইটের একটি পেজের আর কি ডিজাইন দিয়ে দিছে আর কি। হ্যাঁ, মানে ফেসবুকের সাইন ইন, মানে তারপর গুগলের সাইন ইন, এইগুলো জিনিসগুলো আর কি, লোগো, হোম, কোশ্চেন, ক্যাটাগরি, ইউজার, হ্যাঁ, এক একটা ওয়েবসাইটের কি যেগুলো থাকে। তো এভাবে বিভিন্ন পেজের ডিজাইন হয়ে গেলে এরপরে এর ডেভেলপমেন্ট শুরু করতে হবে। তো বিভিন্ন পেজের ডিজাইন অনুযায়ী HTML এবং CSS ব্যবহার করে পেজগুলো তৈরি করতে হবে। তো একে বলে ওয়েবসাইটের ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। বাস্তবে ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট HTML CSS এর পাশাপাশি আরও অনেক প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যার ও লাইব্রেরি ব্যবহার করা হয়, যেগুলো এই বইতে আলোচনা করা হয়নি আর কি। ঠিক আছে, তো পাশাপাশি কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওয়েবসাইটে বিভিন্ন ফিচার ইমপ্লিমেন্টেশন, ডেটাবেস সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন ইত্যাদি করতে হবে। একে বলে ওয়েবসাইটের ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট। যেসব ডেভেলপমেন্ট ফ্রন্ট অ্যান্ড ও ব্যাক অ্যান্ড উভয় কাজই কি তাদের সাধারণত ফুল স্ট্যাক ডেভেলপারের বলা হয় আর কি। ডেভেলপমেন্ট চলাকালীন প্রয়োজনবোধে ডিজাইনে বিভিন্ন পরিবর্তন করার দরকার হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে কোড লিখতে হবে। ডেভেলপমেন্ট পাশাপাশি আবার নিয়মিত টেস্টিং ও ডিবাগিং করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের সব ফিচার ঠিক মতন কাজ করছে কি না তা যাচাই করতে হবে এবং সমস্যা ধরা পড়লে সেগুলো কি সমাধান করতে হবে। তো ওয়েবসাইট কীভাবে পাবলিশ করা যায় সেটা সম্পর্কে লেখা, যে ওয়েবসাইট পাবলিশ করার, তো একটি ওয়েবসাইটে যেন সবাই ব্রাউজ করতে পারে, একটা ওয়েবসাইটে কি সবাই যেন ঢুকতে পারে আর কি, সেজন্য ওয়েবসাইটে পাবলিশ করতে হয়। আসলে ওয়েবসাইটটি এমন একটা কম্পিউটার রাখতে হয় যেন সেই কম্পিউটারটির সংরক্ষণ কি সচল থাকে এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। তো সেই সঙ্গে আরেকটি জিনিস থাকতে হয় যাকে বলে পাবলিক আইপি অ্যাড্রেস। এটি হচ্ছে ইন্টারনেটে ওই কম্পিউটার একটি নির্দিষ্ট ঠিকানা। ব্যক্তিগত কাজে যেসব কম্পিউটার ব্যবহার করা হয় সেখানে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকলেও নির্দিষ্ট পাবলিক আইপি অ্যাড্রেস থাকে না। তো ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পাবলিক আইপি অ্যাড্রেস সংগ্রহ করা যায়, তবে কেউই তার ব্যক্তিগত কম্পিউটার 24 ঘন্টা চালু রাখতে পারে না। তাই বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েব হোস্টিং সেবা প্রদান করে, যেখানে ওয়েবসাইটে রাখা ও পাবলিশ করা যায়। তো একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য যখন কোনো ওয়েব সার্ভারে ওয়েবসাইটটিকে আপলোড করা হয় সেই পদ্ধতিকে হোস্টিং বলে। তো আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইট ব্রাউজ করা গেলেও কেউ বাস্তবে আইপি অ্যাড্রেস মনে রাখে না। তাই ওয়েবসাইটের ডোমেইন নাম, এই যে ডোমেইন, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে 1 বছরের জন্য মনে হয় 2000 টাকা, মানে $1200 মনে হয় দিতে হয় আর কি। হ্যাঁ, বাংলাদেশি মনে হয় কত 2000-2500 এরকমের লাগে। তো এই যে ডোমেইন কিনতে হয় আর কি। তো আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইট ব্রাউজ করা গেলেও কেউ বাস্তবে আইপি অ্যাড্রেস মনে রাখে না। তাই ওয়েবসাইট ডোমেইন বলে একটা জিনিস থাকে, যেমন Bangladesh.gov.bd এবং Wikipedia.org ইত্যাদি হচ্ছে কি ডোমেইন নাম। তো ইন্টারনেটে ডোমেইন নাম কিনতে পাওয়া যায়, এই যে কেনার কথা বলেছে, দেখেছো, অনেক টাকা লাগে। তাহলে আমার যদি টাকা থাকতো আমি কয়েকটা ওয়েবসাইট বানাইতাম, বিভিন্ন লেখা টেখা।
তবে যে ডোমেইন নাম এখনও কেউ কিনে ফেলেনি সেগুলো কেবল কেনা যাবে। এরপর ডোমেইন নামের সঙ্গে ওয়েব হোস্টিং সার্ভার একটি সংযোগ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কেউ ওয়েব ব্রাউজারে অ্যাড্রেস বারে শুধু ডোমেইন নাম লিখে এন্টার কি চাপলে কি ওয়েবসাইটটি দেখতে হবে, যে কোনো কেউ। ঠিক আছে। আবার সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা ইত্যাদিকে ব্যবহার করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিকে অনুসন্ধান করে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়। এজন্য যখন কোনো নতুন ওয়েবসাইট পাবলিশ করা হয় তখন ওয়েবসাইটটিকে কি আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হয় আর কি। তারপর হচ্ছে এই বহু নির্বাচনী প্রশ্ন দেবে ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ কোনটি, হাইপার লিঙ্ক ব্যবহার করার ফলে ওয়েব পেজ, তারপর নিচের কোনটি ঠিক, কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়, হ্যাঁ, এইচটিএমএল যে এটা এগুলো সব মুখস্থ করতে হবে, মুখস্থ। এইচটিএমএল কোড যেটা, হ্যাঁ, এইটার ফলে কোনটি ঘটবে, মানে মাঝখানে এইচ দিছে, টু দিছে, ও দিছে, এরকম দিবে আর কি। ওয়েব পেজে 640x480 পিক্সেলের ম্যাপ জিপিজি যুক্ত করা হয়েছে, এটা বের করতে বলবে। সারিকা তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন সংযুক্ত করলে এর ফলে এগুলো আর কি সব করতে হবে আর কি। ঠিক আছে, আমি টিক দিয়ে দিই, পইরে পইরে এগুলো সমাধান করবা। তারপর উদ্দীপক দিবে, উদ্দীপকের এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে। সৃজনশীল প্রশ্ন দিয়ে এইচটিএমএল এর এলিমেন্ট কী, এগুলো সব মুখস্থ করতে হবে। বই লেখে লেখে মুখস্থ না করলে জীবনে আগাতে পারবে না, আমি বারবার বলে দিচ্ছি আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে নিজের প্র্যাকটিস করতে হবে। এখানে আরও কিছু সৃজনশীল প্রশ্ন দিয়ে দিছে, হ্যাঁ, এবিসি কলেজ ঢাকা, ওই যে একটু আগে যেটাগুলো পড়াইলাম আমি, কাগজে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ওয়েব পেজ কী, এগুলো দেবে। এইচটিএমএল এর ট্যাগ কী, ঠিক আছে। তারপরে এই রকমের একটা ইয়া দিয়ে ওটা দিয়ে ব্রাউজার কি, আইপি অ্যাড্রেসের ডোমেইন নেম কি, সবগুলো হচ্ছে উপরে ভালো করে না পড়লে, কাগজে না লিখে জীবনে পরীক্ষায় পারবে না আর কি। যাই হোক, এই পর্যন্ত এটা শেষ। খোদা হাফেজ।